মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের কাহিনী রক্ত সাধনা। আজকের সবচেয়ে বড় খবর, জামুরিয়া থেকে আমি বলছি পায়েল, সঙ্গে আমার ক্যামেরাম্যান উপল। এখানে ঘটে গেছে ভয়াবহ ঘটনা। শ্যামা নামক এক মহিলা হত্যা করেছেন তার স্বামী গোবিন্দ এবং চুমকি নামক এক মহিলাকে। এই জোড়া হত্যা সাড়া ফেলে দিয়েছে ব্যাপক। এই হত্যা হাড় কাঁপিয়ে দেওয়ার মতো। এত নৃশংস হত্যাকাণ্ড কজন দেখেছেন তা ভাববার বিষয়। গ্রামবাসীদের মতে স্ত্রী অর্থাৎ শ্যামা নিতান্তই একজন সাধারণ গ্রাম্য বধূ। উনি যে এমন কাণ্ড ঘটাতে পারেন তা বিশ্বাসই করতে পারছেন না কেউ। কিন্তু শ্যামা নিজেই স্বীকার করেছেন তার অপরাধ। পুলিশ এসেছে, তদন্ত চলছে। কিছুক্ষণ পর ফের আসছি, সঙ্গে থাকুন। কিরে, ঠিক ছিল? পাক্কা। পায়েল পিছন ফিরে দেখল প্রচুর লোক জমেছে। শীতের বেলা সবে 9টা, রোদের জোর নেই। কলকাতা থেকে আসতে সময় লেগেছে প্রায় ঘন্টা 2। কোন কাক ভরে উঠেছে। ফোনটা পেতেই আর দেরি করেনি পায়েল, তড়িঘড়ি রেডি হয়েই বেরিয়ে পড়েছে। কি বুঝছো পায়েলদি? উপলের কথায় সামান্য হাসলো পায়েল, বলল, মহিলার ক্ষমতা আছে ভাই, এভাবে আসতো দুজনকে। আর তারপর আবার কিসব বলছে লোকজন, শুনেছো? কিভাবে দেখেছে সবাই। সব ঢপ। তোর মনে হয় ভোর রাতে কেউ দেখেছে? যত গাঁজা দিচ্ছে লোকে, ছাড়তো। গ্রামের লোকজন তো আর তোমার আমার মতো নয়, অনেক ভোরে ওঠে তারা। তুই থামবি? তোর বিশ্বাস হচ্ছে এসব? মানে ওই মহিলাটার রুম করে দাঁড়িয়ে ছিল? সিরিয়াসলি? হতেও পারে। চুপ কর তো। আচ্ছা বলছি, শোন না, পুলিশ আর কিছু বললো? কই আর, দেখছি তো কেবল ঘুরঘুর করছে। আসলে ওদেরও মাথা ঘুরে গেছে, বুঝলি? সেটাই স্বাভাবিক গো। আচ্ছা পায়েলদি, মহিলাকে খেয়াল করেছো ভালো করে? করেছি। ভাবলেশিন মুখ, যেন কিছুই হয়নি। কি নিরীহ শান্ত মুখ। এই মহিলা এমনটা ঘটাতে পারে, এটা মানে ঘটিয়েছে তো, মানে সে তো নিজেই স্বীকার করেছে সেটা। কে জানে, ঠিক যেন বিশ্বাস হচ্ছে না, জানো তো। কি বলতে চাইছিস এক্স্যাক্টলি? অন্য কেউ করে হয়তো একে ফাঁসিয়ে দিয়েছে। ওয়েল, লেটস সি। ঠিক আছে, চল পুলিশের সাথে কথা বলতে হবে, দেখি কি বলে। নমস্কার স্যার। আপনি? নিউজ চ্যানেল থেকে পায়েল। ও হ্যাঁ, বসুন। আপনার উপরতলা থেকে ফোন এসেছিল। দেখুন, কাউকে ভেতরে অ্যালাউ করতে চাইছি না, বুঝছেন? আপনারা এমন করেন না। স্যার, আপনার এলাকায় বোধহয় একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে এই প্রথমবার, ইফ আই এম নট রং। কি বুঝছেন? কি বুঝবো বলুন তো? বউটা তো নিজেই বলছে ও সব করেছে। এরপর আর বোঝাবুঝি কি থাকে? আই আন্ডারস্ট্যান্ড স্যার, কিন্তু আপনার মনে হয়নি একবারও যে বউটা একা কীভাবে এত কিছু করলো? মানে ওই তো রোগা মতো একটা চেহারা। যাদের মেরেছে তারা যথেষ্ট তাগড়াই, আই মিন বাধা দিল না। দিয়েছে কি না এখনই বলবো কিভাবে? আমাদের সময় দিন, কথা তো বলবো আসামির সাথে। এই ঘোষাল, ফাইলটা বাড়িয়ে দাও তো। হ্যাঁ স্যার। দেখুন, জানতে পারবেন সবই, আমাদের একটু সময় দিন। অবশ্যই স্যার, একদম রাইট। আপনাকে আমি আর বিরক্ত করব না। লাস্ট একটা প্রশ্ন, এই হত্যাটা আপনারা কিভাবে দেখছেন? পারিবারিক কলহ, আবার কি? বেশ, আমি উঠি স্যার, তবে যাবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। ওই মহিলার সাথে যদি একবার একটু কথা বলতে পারতাম, মানে দীপঙ্কর দা বলে দিয়েছেন। ওহ, আপনাদের এই জুলুম না দিন দিন বাড়ছে। কথায় কথায় দাদা দেখান বড্ড। দীপঙ্কর দা আপনাদের চ্যানেলের মালিক, ওনার লম্বা হাতটা যত ব্যবহার করলে তো মুশকিল। অফিসারের এই কথায় উত্তর দিল না পায়েল। কাচুমাচু মুখ করে বসে রইল। জানে ও এই অফিসের ঠিক কথা বলতে দেবে মহিলার সাথে। দীপঙ্করদের হাত সত্যিই লম্বা। ওকে আলাদা সেলে রেখেছি, ভেতরে ঢুকতে দেব না।
বাইরে থেকে কথা বলবেন, তবে 5 মিনিট, তার বেশি নয়। ওকে স্যার, নো ইস্যুস, থ্যাংক ইউ। এই কে আছো? এনাকে 5 নম্বরে নিয়ে যাও তো। সুভাষ, 5 নম্বরে এনাকে নিয়ে যাও। 5 নম্বর সেলটা থানার এক কোণে, অন্ধকার, রোদ বাতাস ঢোকে না, ঘুপচি মতো ছোট্ট একটা ঘর, সামনে একটা বারান্দা, নিচে নেমেই আগাছার জঙ্গল। এপাশটায় বড় একটা আসে না কেউ বোধহয়। সেলের ভিতর তাকালো পায়েল। অন্ধকারে প্রথমটা ঠাউর করতে পারল না। সেলের একদম কাছে এগিয়ে গিয়ে পায়েল বলল, শ্যামা। মেইলি কণ্ঠের উত্তর এলো সঙ্গে সঙ্গে। এটা আশা করেনি পায়েল, তাই যেন একটু কেঁপে গেল। শ্যামা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি নিউজ চ্যানেল, মানে খবরের চ্যানেল থেকে আসছি। আমার নাম পায়েল। তুমি একটু কথা বলবে আমার সাথে? আমি মেরেছি ওদের, আমি মেরেছি। ঠিক আছে, আমি কিন্তু সেটা জিজ্ঞেস করছি না, তুমি সেটা সকাল থেকেই বলছো। আমি জানতে চাইছি তুমি এটা কেন করলে? ভেতর থেকে একটা অবয়বের মতো এগিয়ে এলো শ্যামা। আলো আধারিতে পায়েল দেখল বড়জোর 4 ফুট 3 কি 4 ইঞ্চি উচ্চতার, কুচকুচে কালো, বড় দুটো চোখ, ঢলঢলে মুখ আর বেশ রোগা চেহারার মহিলা। চুলগুলো রুক্ষ, বোধহয় তেল পড়েনি বহুদিন। এই মহিলার পক্ষে সম্ভব? উপল বোধহয় ঠিকই বলছিল। কিছু বলবে শ্যামা? আমি করেছি। আহা, জানি তো সেটা, কিন্তু কেন করলে? চুপ করে রইল বউটা, শূন্য দৃষ্টি। আচ্ছা, বেশ, আমায় তুমি এটুকু বলো, কিভাবে করলে? মানে তুমি একাই ছিলে নাকি ওরা দুজন আর তুমি একসাথে? মানে এক্স্যাক্টলি কিভাবে করলে বিষয়টা? ম্যাডাম, এবার চলুন, স্যার বকবেন আমাকে। হ্যাঁ, চলুন, যাচ্ছি। কনস্টেবলের কথায় চমক ভাঙল পায়েলের। এগিয়ে গেল পায়েল কনস্টেবলের পিছু পিছু। হঠাৎ শুনল পিছন থেকে শ্যামা বলছে, আমি একা ছিলাম না। চমকে পিছনে তাকিয়ে আর কিছু দেখতে পেল না পায়েল। গাড়ি চলছে। এখন প্রায় দুপুর 2:30। খিদে পেয়েছে খুব। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি দুজনের। গাড়িটা একটা ধাবা দেখে দাঁড় করা না ভাই। হ্যাঁ, হেভি খিদে পেয়েছে গো। আচ্ছা, কি বুঝলে বললে না তো? বুঝতে তো পারছি না, তবে ডেফিনেটলি কেউ আছে এর সাথে জড়িত। আমি তো আগেই বলেছিলাম তোমাকে। কিন্তু একটা খচখচানি থেকেই যাচ্ছে রে, ঠিক যেন নিতে পারছি না কথাটা। কে জানে কার কথা বললো বউটা। বডি দুটো মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বেরোলেই যত তাড়াতাড়ি সম্ভব দাহ করে ফেলতে হবে। ভিড় সামলানো যাচ্ছে না। কিন্তু সমস্যা হলো বডি বাড়ির কেউ ক্লেম করছে না। লোকটার বউ ছাড়া বোধহয় কেউ নেই, কিন্তু মহিলার তো মা আছে। বিধবা মা কিছুতেই মেয়ের বডি নেবে না। মহা ঝামেলা হয়েছে। বিরক্ত হয়ে যাচ্ছেন অফিসার বক্সি। এখন চলেছেন সেই বুড়ির কাছে, যদি তাকে কোনোভাবে বুঝিয়ে বডিটা দেওয়া যায়। গাড়ি এসে থামলো একটা ঘরের সামনে। টিনের চাল, মাটির ঘর, তুলসী তলায় প্রদীপ জ্বলছে। রাত হয়েছে বেশ, তবে এখনো লোকজন চারপাশে। যেমন মর্গের সামনে, তেমন শ্যামার বাড়ির চারপাশে, তেমন এখানেও কজন আছে।
এই শীতের মধ্যে এরা করছে কি? বিরক্ত লাগলো বক্সির। পুলিশের জিপ দেখে একটু শোরগোল মতো পড়ল। নেমে ধমক দিলেন বক্সি, এত ভিড় কিসের এখানে? ভিড় থেকে একজন বলে উঠল, আরে মাসির একমাত্র মেয়েটা মরেছে, বাসে থাকবো না? আর প্রতিবেশী হয়েছে কি করতে? এদের আত্মীয় স্বজন নেই? না, বুড়ি তিনকুলে কেউ নেই, ওই এক মেয়েটাই ছিল। ঘরের দিকে এগোলেন বক্সি। ভেতরে বোধহয় কুপি জ্বলছে। সামান্য আলো এসে পড়েছে বারান্দায়। এত রাতে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়েছে কেন বুড়ি? একটু বাইরে আসবেন মাসিমা, থানা থেকে আসছি। ও মাসিমা। ভিতর থেকে ক্ষণক্ষণে গলা এলো, কি চাই? আমার যা বলবার বলেই তো দিয়েছি। আরে একটু বাইরে আসুন, কথা আছে। সময় নষ্ট হচ্ছে আমাদের মাসিমা, একটু আসুন। এতক্ষণে সমবেত লোকজন এগিয়ে এসেছে। একজন বলে উঠল, ও মাসি, একটু এসো গো, দেখো স্যার কি বলতে এসেছেন। দৌড়া মুখ পোড়া। গালিটা কাকে দিল বুড়ি বোঝা গেল না। হলদেটে মরা আলো চিরে অন্ধকার বারান্দায় এসে দাঁড়ালো বুড়ি। সাদা থান, সাদা চুল, বেঁকে গেছে বয়সের ভারে বোধহয়। এই শীতেও গায়ে থানটুকু ছাড়া কাপড় নেই কোনো। কি চাই? বারবার বিরক্ত করছো কেন? মাসিমা, আপনি আপনার একমাত্র মেয়ের দেহটা নেবেন না? দাহ করবেন না? না, কতবার বলবো, আমি ওর মুখও দেখতে চাই না। আরে মৃত মেয়ের ওপর রাগ করে কি হবে? দাহটুকু করান, আমরা সব রকম সাহায্য করব। আপনি মা হয়ে যদি মেয়ের দেহ না নেন, আপনার মেয়ে তো মরেও শান্তি পাবে না। মাসিমা, যতখানি সম্ভব মোলায়েম গলায় বোঝানোর চেষ্টা করলেন বক্সি। এসব কথা বললে যদি বোঝে বুড়ি, ও এমনিও শান্তি পাবে না, কর্মফল যাবে কই? অবাগির বেটি যা করেছে তার ফল পেয়েছে, বেশ হয়েছে। মাসিমা শুনুন শুনুন, আচ্ছা ওসব থাক এখন, আপনি একটু দয়া করে বেরাও এখান থেকে। ওকে নিয়ে যা খুশি করো গে, আমার জানবার দরকার নেই। পোড়াতে না পারলে ফেলে দাও গে ফাঁকারে, কাকচিল খাগে। অবাক হলেন বক্সি। এ আবার কি? বুড়ির কি মাথা খারাপ? একমাত্র মেয়ের ব্যাপারে এভাবে বলে কি করে? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা কাগজ দিচ্ছি, এখানে সই করে দিন। সই দিতে না পারলে আঙুলের ছাপ দিয়ে দিন। এটা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আমি কিচ্ছু করতে পারবো না ওই মাগির ব্যাপারে, তোমরা যা খুশি করো কে। এ তো মহা মুশকিল। বক্সি এগিয়ে গেলেন ভিড়ের দিকে। এনার কি মাথার গন্ডগোল আছে নাকি? এরকম করছেন কেন? মহা ঝামেলায় পড়লাম। না না স্যার, মাথার কোনোই বেরাম নাই। মাসি ঝামেলা ছিল মেয়ের সাথে। ঝামেলা? তো ঝামেলা তো তা বলে বডি নেবে না মেয়ের? তা তো জানি না স্যার, আমরা অনেক বোঝানোর চেষ্টা করতেছি। কিসের ঝামেলা ছিল তো মা মেয়ের? পাশ থেকে একজন টিপে দিল বউটাকে। বউটা চুপ করে গেল। না, এখানে সময় নষ্ট করে আর লাভ নেই, যা করার নিজেদেরই করতে হবে। বক্সি চেপে বসলেন জিপে। আগুন জ্বলছে লকলকিয়ে। অন্ধকার আর শীতের রাতে এই আগুনেই যেন নিজেদেরকে সেঁকে নিচ্ছে সবাই। সবাই বলতে দুজন কনস্টেবল, বক্সি আর ডোম একজন। গ্রামের শ্মশানেই ব্যবস্থা করা হয়েছে। বক্সির শেষ অবধিও আশা ছিল মেয়েটার মা হয়তো আসবেন, কিন্তু না, অদ্ভুত মহিলা। কনস্টেবল একজন বলেছিল পেট্রোল ঢেলে কাজ সেরে ফেলতে, যেমনটা বেওয়ারিশ মরার ক্ষেত্রে করা হয় আর কি। কিন্তু বক্সি সেটা পারেননি। এরা তো বেওয়ারিশ নয়, জানেন যখন সেটা কিভাবে বাকি বেওয়ারিশ লাশের মতো। না, পারেননি।
কাঠেই দাহ হচ্ছে। দুটো চিতা পাশাপাশি জ্বলছে। নদী থেকে ঠান্ডা হাওয়া হাড় কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। কয়েক হাত দূরে শ্মশানকালীর মন্দির, সেখান থেকে টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। শ্যামাকে নিয়ম অনুযায়ী এখানে আনার কথা, কিন্তু তাকে সে প্রস্তাব দিতে সে কোনো উত্তর দেয়নি, চুপচাপ সরে গেছে। হয়তো অপরাধ বোধ থেকে আসতে চায়নি। ওরে বাবা, আর কতক্ষণ রে বাপ, ঠান্ডায় জমে গেলুম তো। ডোমের উদ্দেশ্যে বলল একজন কনস্টেবল। হই যাওনির তো কথা কর্তা, শরীরের অর্ধেক তো বাইরে বাড়াই গেছে, সে আপনারা ফেলে দিয়েছেন, তাও এতক্ষণ লাগতেছে কেন কে জানে। চুপ শালা, গলা অব্দি মদ গিলে যত আজে বাজে কথা। কাজ কর। ভয় করতেছে নাকি কর্তা? ভয় করবে কেন? হ্যাঁ, তাইলে রাগ করেন কেন? তালবাল বক বক করলে রাগ করবো না? শরীরের অর্ধেক ফেলে দিয়েছি মানেটা কি? ওটা কি আমরা ফেলেছি নাকি? ডাক্তারবাবু পোস্টমর্টম করেছে, তবেই না ওটা। ওই হলো গিয়া। কথা বলতে বলতেই ডোম এগিয়ে গিয়ে খুঁচিয়ে দিল চিতা দুটো। ঘুম আসছে না, জাঁকিয়ে শীত পড়েছে। সারাদিনের ক্লান্তি, নিজের নরম বিছানা, গায়ে ভারী ব্ল্যাঙ্কেট, কখন ঘুমিয়ে পড়ার কথা, কিন্তু আসছে না। এপাশ ওপাশ করছে পায়েল। না, বিরক্ত লাগছে। উঠে বেডসাইড টেবিল থেকে একটা সিগারেট ধরালো পায়েল। পৌনে 3টে। কালও সকাল সকাল অফিস যাওয়া, কেন যে ঘুম আসছে না চাই। ফোনটা স্ক্রল করতে করতে ওদের নিউজের অনলাইন পেজে গেল। আজকের জামুরিয়ার খবরটা দেখল, নিজের ভিডিওটাও দেখল, প্রতিবেদনটা পড়ল। এই নিয়ে সারাদিনে কতবার এগুলো দেখেছে জানে না পায়েল। কেন দেখছে তাও জানে না। এমন বিভৎসতার জন্য? বিভৎসতা নেহাত দেখেনি ওর সাংবাদিকতার জীবনে, তা নয়, তবে এটা সত্যিই আলাদা, ভারী আলাদা। শ্যামা মণ্ডল, গোবিন্দ মণ্ডল, চুমকি পাত্র। গোবিন্দ আর চুমকির জীবিতকালের ছবিও ছেপেছে কাগজে। কেন এমন কাণ্ড ঘটালো শ্যামা? বরের অবৈধ সম্পর্ক? সম্ভব, কিন্তু এরকম অস্বাভাবিক বিভৎসতা, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই কেউ ছিল আরো, কিন্তু সেটা কে? শ্যামার তো বাপের বাড়ির কেউ নেই শোনা গেল। তাহলে কে সাহায্য করবে? কেনই বা করবে? ওর কোনো গোপন প্রেমিক হতেও পারে। ফোনের স্ক্রিন জোড়া চুমকি পাত্রের ছবি, হলুদ চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে হাসছে। চমকে উঠল পায়েল। কখন চুমকির ফেসবুক প্রোফাইল খুলল? ওর যে প্রোফাইল আছে তাই তো জানতো না পায়েল। ভালো করে দেখল ছবিটা, ঠিক 5 দিন আগে তোলা। মেয়েটাকে দেখতে মন্দ না, একটা চটক আছে। স্ক্রল করতে থাকলো পায়েল। একের পর এক পোস্ট, সবই নিজের ছবি। বেশ অ্যাক্টিভ ছিল বলতে হবে। পোস্ট আর ছবির ক্যাপশনগুলো খুঁটিয়ে দেখলো পায়েল। বেশিরভাগই কেমন বিষাদ মাখা। এত কি দুঃখ ছিল জীবনে? বয়স তো ওই 24 বছর মোটে। একজন বয়স্ক মহিলার সাথে দুটো ছবি, বেশ আগেকার। ক্যাপশন দেখে বোঝা গেল মেয়েটার মা। আহারে, মায়াই লাগলো পায়েলের। এত কম বয়সে মেয়েটা কি নৃশংসভাবে খুন হলো। মায়ের একমাত্র মেয়ে বোধ হয়।
আর কেউ আছে বলে তো মনে হয় না, তেমন খবরও পায়নি ওরা। বুড়ি মানুষটার কি অবস্থা! বুকটা টনটনিয়ে উঠল পায়েলের। ঠিক তখনই নাকে এলো গন্ধটা, তীব্র গন্ধ। কিসের গন্ধ? প্রথমে মনে হলো সিগারেট থেকে পুড়ছে না তো কিছু। এদিক সেদিক দেখল, খাট থেকে নেমে লাইট জেলে দেখল সব সরিয়ে। না, তাহলে ঘরের দরজাটা খুলল পায়েল। ঘুটঘুটে অন্ধকার ডাইনিং। পাশের ঘরে বাবা মা ঘুমোচ্ছে। ডাইনিংয়ে পা দিতে আরো তীব্র হলো গন্ধটা, ঠিক যেন অগরু, সাথে কর্পূর আর ধুনোর মিশ্রিত গন্ধ। এই সময় এরকম গন্ধ আসবে কোত্থেকে? পায়ে পায়ে এগিয়ে গেল পায়েল। ডাইনিং পেরিয়ে সরু এক ফালি বারান্দা, সেদিকে চলে গেল। স্ট্রিট লাইটের মরা আলো এসে পড়েছে একটু, বাকিটা অন্ধকার। গন্ধটা প্রবল হয়েছে, যেন নাক দিয়ে যেন মাথায় ঢুকে যাচ্ছে। খসখস করে বারান্দার শেষ প্রান্ত থেকে আওয়াজটা এলো। কেউ যেন হাঁটছে, এমন শব্দটা। ঘুটঘুটে অন্ধকার ওদিকটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভয় লাগছে পায়েলের। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে? কে? উত্তরে বিকট শব্দে কেঁদে উঠল একদল কুকুর, ঠিক ওদের বারান্দার নিচে। বারান্দার দিকে তাকিয়ে তুমি খামোখা এত ভেতরে ঢুকতে চাইছো, কোনো দরকার নেই এসবের। প্লিজ দীপঙ্কর দা, প্লিজ বারণ করে দিও না। আরে কারণটাই তো বুঝতে পারছি না, এত ইন্টারেস্ট নিচ্ছ কেন তুমি? পাতি ফ্যামিলি ক্যাচাল হয়তো। নাও হতে পারে। পারে, কিন্তু সেটা যথাসময় ইনভেস্টিগেট হবে। সময় হলে না হয় তুমিই যেও, আমি বারণ তো করছি না, কিন্তু এখনই এতটার দরকার নেই। পুলিশের হাতে কেস দীপঙ্কর দা, সামনে ক্রিসমাসের ছুটি, তার আগে শনি রবিবার, কবে কোর্টে কেস উঠবে ভাবতে পারছো? মহিলার হয়ে কোনো উকিল তো হায়ার হবার কথা নয়, সরকারি উকিলই কাজ করবে। তাহলে এত হুটোপাটি করে কে কোর্টে তুলবে বলো? কারো মাথা ব্যথা নেই। এক্স্যাক্টলি দীপঙ্কর দা, এই কারণেই আরো বেশি করেই ভাবা উচিত বিষয়টা। প্লিজ প্লিজ পারমিশন দাও। উফ, জ্বালালে পায়েল। ওকে যাও, তবে বাড়াবাড়ি করবে না একদম। মাথায় রাখবে এটা কিন্তু গ্রাম্য পারিবারিক সমস্যা। তোমাকে ওখানকার মানুষ না কালপ্রিটের পক্ষে ভাবে, সেটা কিন্তু আমাদের চ্যানেলের ওপর প্রভাব ফেলবে, আর সেটা আমি একেবারেই অ্যালাউ করব না। আই নো মাই জব দীপঙ্কর দা, তুমি একদম টেনশন ফ্রি থাকো। বড্ড স্টাবার্ন তুমি। যাও, আর জ্বালিও না। থ্যাংক ইউ। শোনো, সাথে উপলকে নিয়ে নিও, একা যাওয়ার দরকার নেই। ওফ দীপঙ্কর দা, তুমি ডার্লিং পুরো। হেসে ফেলল দীপঙ্কর। এই পায়েল মেয়েটা একটু খ্যাপাটে, তবে কাজের প্রতি অসম্ভব ডেডিকেটেড। এখন এই কেসটা নিয়ে কি পোকা নড়ল মাথায় কে জানে। শ্যামার সাথে কথা বলার জন্য কিভাবে যে ম্যানেজ করতে হয়েছে অফিসারটিকে, তা পায়েলই জানে। জানে অবশ্য উপলও। আজ তার হাতে ক্যামেরা নেই, তাই সেও থানায় ঢুকতে পেরেছে। বকশি স্যার কিছুতেই রাজি হচ্ছিলেন না। ওনাকে দোষও দেওয়া যায় না, কোনোভাবেই এটা এথিক্যাল না। একজন নিউজ রিপোর্টার খামোখা কেন একজন খুনির সাথে কথা বলতে যাবে? তাও আবার কেস কোর্টে ওঠেনি এখনো। যাই হোক, শেষমেশ ভদ্রলোককে রাজি করানো গেছে। আজ ওর সাথে কনস্টেবল আছে, উপলও আছে। সেলের সামনেটা গতকালের মতোই নিস্তব্ধ, ছায়া ছায়া। ভেতরটাও তাই, অন্ধকার। শ্যামা, আমি পায়েল, কাল এসেছিলাম, মনে আছে? কিছু খেয়েছো? না। কেন খাওনি কেন? কাল থেকে অনেক সাদাসাদি হয়েছে,
তাও কিচ্ছু খাইনি। কেন খাওনি শ্যামা? শরীর খারাপ হবে তো। কিচ্ছু হবে না আমার। অন্ধকার থেকেই বলল শ্যামা। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি একটু এগিয়ে আসবে? পায়ে পায়ে এগিয়ে এলো শ্যামা। কালকের লাল ছাপা শাড়িটা, হাতে পায়ে খড়ি ফুটেছে, চুল যথারীতি রুক্ষ, রোগা হাতে শাখা পলা ঢলঢল করছে, সিঁথিতে সিঁদুর প্রকট। কি দেখেন, বিধবা সাজিনি কেন? না মানে, হ্যাঁ মানে, কেউ কি তোমাকে ব্যবস্থা করে দেয়নি? উনারা বলেছিল, নিয়ে যেতে চাইছিল পুকুর ঘাটে। পুকুর ঘাটে কেন? বাড়ি শাখা ভাঙতে। আমি যাইনি, মানা করেছি। ও। মুখে কিছু না বললেও পায়েল অবাক হলো বেশ। গ্রাম্য বউ, যাই হোক তার বর মরেছে, অথচ সে সধবা সেজে বসে আছে। তোমাকে কিছু কথা জিজ্ঞেস করবো শ্যামা। বলেন। তুমি মানে এমনটা কেন করতে গেলে? পুলিশকে বলেছি তো, আমি করেছি। সেটা জানি, সেটা শুনেছি। আমি বলছি কেন, মানে কেন করতে গেলে? উত্তর দিল না শ্যামা। পায়েলের দিকে চেয়ে রইল ঠায়। অস্বস্তি লাগলো পায়েলের। তুমি তুমি কাল আমাকে বলেছিলে তোমার সাথে কেউ ছিল আরো, আমাকে বলতে পারবে কে ছিল? শ্যামা চুপ এখনো। বলো শ্যামা, কথা বলো। কেউ কি তোমাকে সাহায্য করেছিল কাজটা করতে? 3 জন। 3 জন? মানে 3 জন ছিল তোমার সাথে? কারা তারা? তোমার পরিচিত গ্রামের কেউ? চুপ করে থেকো না শ্যামা, তোমার একার সাজা হবে, বাকি অপরাধীরা কিন্তু বাইরে ঘুরে বেড়াবে। নাম বলো তাদের। আপনি চিনবেন না? আমার চেনার তো দরকার নেই, আমি পুলিশকে বলবো নামগুলো। ওরাও চিনবে না। তার মানে গ্রামের বাইরের কেউ? শ্যামার মুখে আবারও কোনো কথা নেই। বলো শ্যামা, আমার হাতে বেশি সময় নেই, ওরা ধরা পড়বে। বলো, তুমি একা শাস্তি ভোগ করবে কেন? তুমি বলো আমাকে, কেন ভোগ করবে? আচ্ছা আমাকে বলো তো, 3 জনই পুরুষ মানুষ ছিল নাকি মহিলা ছিল? বেটা ছেলে কেউ ছিল না। 3 জনই মহিলা? তার মানে তোমাকে নিয়ে 4 জন। নাম বলো ওদের, মানে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করানোর ব্যবস্থা করতে হবে। ওদের ধরবে? জান তো জান, কোনোদিন ওদের কেউ ধরতে পারবে না। জান জান এখান থেকে। স্নিগ্ধ পরিবেশ, নিকোনো উঠোন, তুলসী মঞ্চ, তাতে আলপনা দেওয়া। উঠোনে একটা নিম গাছ, শিরশিরে হাওয়া দিচ্ছে। এখন বেলা 12টা প্রায়। চুমকি পাত্রর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে ওরা। আশেপাশে কিছু ঘর আছে, সবই মাটির ঘর, টিনের চাল। তোমরা এখনো দাঁড়িয়ে কেন? বসতে বললাম যে। বৃদ্ধার কথায় তাকালো ওরা। হাতে 2 বাটি, 2 কাপ। মাসিমা, এসবের কি দরকার ছিল? দাওয়ায় বসলো ওরা। বাটিতে মুড়ি নাড়ু, আর কাপে লাল চা। করে অতিথি এলে খালি মুখে ফেরাইতে নাই গো। পরস্পরের দিকে চোখ চাওয়াচাবি করলো পায়েল আর উপল। নাও খাও, চা জুড়িয়ে যাবে। খিদে পেয়েছে ওদের সত্যি, তবুও কেমন যেন দ্বিধাবোধ হচ্ছিল খেতে। তাও চায়ের কাপে চুমুক দিল ওরা। মাসিমা, আর কাউকে দেখছি না। এই সময় তো আত্মীয় স্বজন থাকি। আমি মানা করেছি বাচ্চা, কি করবে এখানে এসে? কাজকর্ম তো কিছু নেই। আপনি অসহজ কিছু? না তো, অসহজ করতে যাবো কেন? কাজ কাম নাই আমার। তোমরা খাও। উপল তাকালো পায়েলের দিকে। চোখে চোখে কি কথা হলো যেন ওদের।
কয়েক মুঠো মুড়ি মুখে দিল দুজনেই। খেতে খেতে তারপর পায়েল বলল, চুমকি আপনার একমাত্র মেয়ে ছিল, মরা মেয়ের ওপর আপনার এত রাগ কেন মাসিমা? বৃদ্ধা আগুন চোখে এক পলক দেখল, তারপর বলল, কুকর্ম করলে তার সাজা পেতেই হবে, সে পেটের মেয়েই হোক আর যেই হোক। ওর সাজাও পেয়েছে, ও যা করেছে তার ফল পেয়েছে। কোনো মায়া মমতা নাই ওর উপর। কি করেছিল চুমকি? আগুন জ্বেলেছিল মাগি, সব খেয়ে নিতেছিল। আচ্ছা, আপনি শ্যামাকে চিনতেন? চিনব না কেন, গায়ের বউ। মুড়িটা শেষ করে তোমরা এবারে এসো বাচ্চা, আমি জিরাবো একটু। বলে বৃদ্ধা ঘরে ঢুকে গেল। ওরা বাটিতে পড়ে থাকা মুড়ি খেতে লাগলো চটপট। খেতে খেতেই উপল বলল, সবই বড়ই ফিসি পায়েলদি, কেমন যেন একটা ব্যাপার। জট খুলছে না রে। ছেড়ে দাও ছেড়ে দাও, আর জট খুলে লাভ নেই, আজ কাটি, এরপর পুলিশ বুঝবে। একবার ভাবছি শ্যামার বাড়ি যাব। এই সর্বনাশ, ক্রাইম সিন, সেখানে ঢুকতে দেবে নাকি আমাদের? আরে ঢুকবো কেন, বাইরে থেকেই দেখবো, মানে আশেপাশের লোকজনের সাথে কথা বলে দেখি যদি কিছু। ওই শ্যামা মহিলা কেমন সধবা সেজে আছে দেখলে, খুবই আনন্যাচারাল। ওরে তেমনই বলা আছে, ও বেদ বা বেশ নীতি পারবে না, সদবাই থাকতে হবে। চমকে উঠল ওরা। পিছনে কখন বৃদ্ধা এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি একদম। কে বলেছে? এ ভাই, বলছি এদের ব্যাপারটা কি? আপনারা টিভির লোক না? কাল এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সিগারেট খাবে না? কি বলেন স্যার, কি বলেন? আরে আমি স্যার ট্যার নই, নাও নাও, ধরো ধরো। ছেলেটার হাতে জোর করে সিগারেট গুঁজে দিল উপল। নিজে একটা ধরিয়ে ওরটাও ধরিয়ে দিল। ছেলেটা যেন বিগলিত হয়ে গেল একেবারে। তো যেটা বলছিলাম, এই মামির ব্যাপারটা কি, কোনো প্রবলেম ছিল নাকি? তা যদি বলেন ছিল, খুব ঝগড়া হতো দুজনের, খুব। তবে আগে হতো না, আগে খুব ভালো ছিল দুজন। মাসের ওই একটাই মেয়ে, বর মরেছে সেই কোন যুগে, আমরা তখন জন্মাইনি। বেশ ছিল দুটিতে। দিদি খুব ভালো বাস্ত মাসিরে, দিদিরা ওকেও ছিল না মা সারা। কিন্তু শেষ কয় মাস কি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল ছেলেটি। চুমকিদের ঘরের ঠিক 3টে ঘর পর এদের বাড়ি। কি নিয়ে ঝামেলা ছিল বলো তো? জানো, মানে তোমরা তো প্রতিবেশী, না জানার কথা নয়। জানি কিছু, কিন্তু সেসব বলাটা ঠিক হবে না। পুলিশের ঝামেলা হলে তখন আবার। কিচ্ছু হবে না, তাছাড়া তুমি বলছো এটা কাউকে বলবো নাকি আমরা? দেখছো না সাথে ক্যামেরা নেই, প্রমাণ কি আছে আমাদের কাছে যে তুমি বলেছো? উপলের কথা এবার কিছুটা আশ্বস্ত হলো ছেলেটা। একটু চুপ থেকে বলল, ওই বউটা এখানে এসেছিল একদিন, সেই থেকেই ঝামেলার শুরু হয়েছে। ওই গোবিন্দর বউটা শ্যামা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল, কি তারপর তো আসতোই ঘন ঘন। কার কাছে আসতো শ্যামা এখানে? চুমকির কাছে? বোধ হয় মাসির কাছে। চুমকিদি থাকতো না তখন, আমরা সবাই খেয়াল করেছি। প্রথম দিন কেবল চুমকিদি ছিল, তারপর থেকেই তো ঝগড়া ওদের গোবিন্দর ব্যাপারে। আমি আর কিছু বলতে পারবো না, মাফ করবেন। বলে আর দাঁড়ালো না ছেলেটা, সাইকেল নিয়ে চলে গেল। একজন কনস্টেবল মোতায়েন রয়েছে এখানে, ক্রাইম সিন বলে কথা। সে বসে খৈনি ডলছে। একটা ভিড় এখনো আছে এখানে, কৌতূহলী লোকজন ঘুরঘুর করছে এখনো। গোবিন্দ মণ্ডলের বাড়ি পাকা, ছাদ পাকা, অবস্থা মোটের ওপর মন্দ ছিল না বোধহয়। বারান্দা থেকেই ব্যারিকেড মতো করা, ভিতরে উঁকি দিল ওরা। এখনো বোধহয় সব পরিষ্কার হয়নি, মাছি উঠছে। এই ক্রাইম সিন এখনো সাফ হয়নি? কনস্টেবলদের প্রশ্ন করলো পায়েল। একজন বলল, হবে না কেন, কালই তো হয়েছে। হয়েছে? এইটা হবার ছিরি, রক্তের দাগটা এখনো দেখতে পাচ্ছি স্পষ্ট। রক্তের দাগ? আরে ও তো একটু থাকবেই দিদিমণি।
কম রক্ত তো বইনি। এটা একটু স্পষ্ট একেবারে ছাপ, বারান্দা ভর্তি। ঘরের অবস্থা কি কে জানে, ভাল লাগে না। কনস্টেবল অবাক হয়ে চাইল পায়েলের দিকে, তারপর ঘাড় ঘুরিয়ে ভিতরটা দেখে বলল, বারান্দায় কোথায় রক্তের ছাপ? পরিষ্কার তো। আপনি চোখে কম দেখেন নাকি দাদা? হ্যাঁ, পরপর পায়ের ছাপ বারান্দায়। আপনার মাথায় গন্ডগোল হয়েছে দিদিমণি। বাড়ি যান, বাড়ি যান। এমন রক্তারক্তি আগে দেখেননি তো কখনো। ও ওরকম হয়। কি বললেন? হ্যাঁ, দাঁড়ান, আপনার স্যারকে ফোন করছি, দাঁড়ান। জিন্সের পকেট থেকে মোবাইলটা বের করতে গেল পায়েল, কিন্তু তার আগে ওর হাতটা চেপে ধরে একটু সরিয়ে আনলো উপল। কি করছো পায়েলদি? চলো 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 এখান থেকে চলো। মানে তুইও দেখলি না লোকটা কেমন ভাবে অসভ্যতা করলো আমার সাথে? লোকটা কিন্তু ভুল বলেনি, তুমি চলো। কি বললি? এক সেকেন্ড ওয়েট। লোকটা আমাকে ইনসাল্ট করলো। হ্যাঁ, ওখানে একটা ফোঁটাও রক্তের দাগ নেই পায়েলদি, পুরো পরিষ্কার করেছে, ফিনাইলও ঢেলেছে। ইনফ্যাক্ট কড়া গন্ধ পাচ্ছি। আরে তোরও কি মাথাটা গেল? হ্যাঁ, লাল পায়ের ছাপ পরিষ্কার ঘরের ভেতর থেকে দেখতে পাচ্ছি, দেখ। না নেই, আমরা কেউ দেখতে পাচ্ছি না। তুমি বেশি ভাবছো পায়েলদি, মাথা ঠান্ডা করো। কোনো পায়ের ছাপ নেই। ফের বারান্দার দিকে তাকালো পায়েল। দূর থেকেও পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছে ও। সাথে সাথে সেই গন্ধটা পেল, অগুরু, কর্পূর আর ধুনো মেশানো তীব্র গন্ধটা। মাথাটা কেমন ঘুরে গেল পায়েলের। এই বাড়িতে যতবার আসে মনটা ভালো হয়ে যায় পায়েলের। অদ্ভুত এক পবিত্রতা অনুভব করে। সবসময় চন্দনের গন্ধ পাওয়া যায় এই ঘরটায়। পুরনো দিনের বিরাট বাড়ি, শহর থেকে বেশ খানিক দূরে, তবুও বারবার ছুটে আসে পায়েল। দরকারে অদরকারে গল্প করতে, গল্প শুনতেও। যদিও প্রতিবার যে দেখা হয় তা নয়, প্রায়শই ফিরে যেতে হয়। তীর্থঙ্করদা প্রায়ই বাইরে চলে যায় এদিক ওদিক, মোবাইল ফোন ব্যবহার করে না, আগে থেকে জানা সম্ভব হয় না। তাই কাকিমা একা থাকে, কাজের মেয়ে অবশ্য আছে। মা অসুস্থ হলে খবরও পাবে না ছেলে, এই ব্যাপারে বললেও হাসে তীর্থঙ্করদা। বলে, ঠিক খবর পেয়ে যাব, যার খবর দেবার সে ঠিক তার কাজ করবে। মানুষে ফাঁকি মারে, প্রকৃতি নয় রে। কলেজের সিনিয়র তীর্থঙ্করদা। পায়েল যখন সদ্য ঢুকেছে তখন দাদার লাস্ট ইয়ার। এতটাই পপুলার ছিল কলেজে যে সবাই চিনত, বিশেষ করে মেয়েরা। অমন লম্বা পেটানো চেহারা, লালচে ফর্সা গায়ের রং, স্মিত হাসি। মেয়েরা পাগল ছিল তীর্থঙ্করদার জন্য, কিন্তু সে কারো দিকে তাকাতই না। অথচ কেউ বিপদে পড়ুক ঝাঁপিয়ে পড়ত। অনেকক্ষণ ওয়েট করছিস? কখন তীর্থঙ্কর এসে ঘরে ঢুকেছে পায়েল খেয়াল করেনি। বলল, হ্যাঁ, কিছুক্ষণ। তোমাকে যে পাওয়া গেল এটাই ভাগ্যে। আড্ডার ধান্দায় না কোনো গুরুতর কেস? গুরুতর। আচ্ছা, শুরু করতে হবে। পায়েল সবটা গুছিয়ে বলল, কিচ্ছু বাদ দিল না। শ্যামা, চুমকি, গোবিন্দ, শ্যামার মা, চুমকির প্রতিবেশী, প্রত্যেকের কথা বলল। ওর নিজের মনে হওয়া, ওই গন্ধটা পাওয়া, শব্দটা পাওয়া, সেগুলোও বলল। চুপ করে সবটা শুনল তীর্থঙ্কর। পায়েল থামতে বলল, গন্ধটা কি কাল রাতেও পেয়েছিস? শব্দ গন্ধ দুটোই এই নিয়ে দুরাত পরপর পেলাম। তাছাড়া ক্রাইম সিনের ওখানেও। তোর কি মনে হচ্ছে? খুব গন্ডগোল লাগছে বিষয়টা। আমার একার পক্ষে পসিবল নয় এভাবে খুন করা, জানো তো। তাছাড়া ও বলছে ওর সাথে 3 জন ছিল, 3 জন মহিলা, তাদের নাম বলছে না। এদিকে আবার চুমকির মায়ের সাথে ওর নিয়মিত প্রায় যাতায়াত ছিল। মানে বুঝতে পারছি না ও কে 3 জন মহিলা। একজন কি তাহলে চুমকির মা?
কিন্তু উনি তো এতটাই বয়স্ক যে। না, চুমকির মা নন, এমনকি শ্যামাও হয়তো না। শ্যামা না? কিন্তু শ্যামা তো বলছেও করেছে এটা। ওকে দেখেছো নাকি একজন? যদিও সেটা আমার গাঁজাখড়ি মনে হচ্ছে। কি দেখেছে? আরে সেই লোকের দাবি সে নাকি দেখেছে মৃতদেহ দুটোর ওপর শ্যামা নাকি দাঁড়িয়ে। দূর, ফালতু কথা বাদ। আজ তোর সময় হবে? ছুটি ম্যানেজ করতে পারবি? তা পারবো, কেন? জামুরিয়া চল। বিষয়টা যতটা হালকা ভাবছিস তোরা ততটা নয়, অনেক ব্যাপার আছে। না থাক, তুই থাক, আমাকে দে ঠিকানাটা, আমি যাব। কি দিস ইজ নট ডান, আমিও যাব। না না, তুই গেলে হবে না, আর তাছাড়া আমাকে রাতে থাকতে হতেও পারে। তুই থাক, আমি একাই যাব। দূর, তোমার তো সাথে মোবাইলও নেই, কন্ট্যাক্টটা করবো কি করে? তুই পরশু সকালে আয়, ঠিক আছে? এবার ঠিকানাটা লিখে দিয়ে তুই যা না, আমাকে বেরোতে হবে। ভারী সুন্দর গ্রামটা, কিন্তু বাতাস বড় ভারী। গোটা গ্রামটাকে যেন চাদরের মতো মুড়ে রেখেছে এই বাতাস। একজনকে জিজ্ঞেস করতেই পাওয়া গেল গোবিন্দ মণ্ডলের বাড়ি। বাড়ির সামনে এসে যখন দাঁড়ালো তীর্থঙ্কর, সূর্য হেলে যাবে যাবে করছে। বাড়ির দিকে এক নজর বুলিয়ে পাশের বাড়িগুলোর দিকে গেল। কে দেখেছিল সেদিন ভোরে জানতে হবে। খুব সহজেই সেটাও পাওয়া গেল। গ্রামের মানুষ, এতখানি ভয়ানক ঘটনা খুব সহজেই বাইরের কাউকে দেখলে উৎসাহিত হয়ে পড়ছে সবাই। লোকটার বয়স 55-র ওপর, নাম পঞ্চানন। তার খোঁজ করতে শহর থেকে এসেছে শুনে সে সাদরে তার বাড়ি নিয়ে গেল তীর্থঙ্করকে। চা দিল, মুড়ি নারকেল কোড়া দিয়ে মেখে দিল পঞ্চাননের ছেলের বউ। ঘরে হ্যারিকেন জ্বলছে। এ চত্বরে বোধহয় একমাত্র মণ্ডলেরই পাকা বাড়ি আর ইলেকট্রিক আছে। দেখুন পঞ্চানন বাবু, আমি সোজা প্রসঙ্গে যাচ্ছি। সেদিন ঠিক কি হয়েছিল, কি দেখেছিলেন, আমাকে সবটা বলুন। নিজের পরিচয় তীর্থঙ্কর খানিকটা সত্যিই দিয়েছে, তবে সবটা বলেনি খুলে। আমি চিরকাল ভোর ফোটার আগে উঠি আর কি, সেদিনও তাই উঠেছি। কলঘর থেকে শুনি আওয়াজটা, কেমন একটা ছম ছম মতো আওয়াজ। প্রথমটায় অত পাত্তা দিইনি, তারপরে ফের খটাস খটাস খস খস অনেক রকম আওয়াজ হচ্ছিল, আমি শুনেছি। তখন কি মনে হতে হাত পা ধুয়ে বেরিয়ে এলাম, ওদের বাড়ির দিকে আর কি। এর যতই এগোই না ততই হাসির আওয়াজ। হ্যাঁ, মেয়েলি গলার হাসি। মানে খুব ভয় ভয় লাগছিল, তবু এগুলাম। বাড়ির সামনে গিয়ে সবে গোবিন্দকে ডাকতে যাব, তখনই দেখি ওই দৃশ্য। ভাবলেও শরীর খারাপ করে। কি দৃশ্য? ঘরের দরজাটা না খোলা ছিল ওদের, উঠোন থেকে সবটা দেখা যাচ্ছিল। ভেতরে আগুন জ্বলছিল, নিভু 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 আগুন। হ্যাঁ, সেই আলোতে পরিষ্কার দেখলাম শ্যামা দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে, চুল এলো। নিচে গোবিন্দ আর ওই চুমকি, দুজন, মানে দুজন মিলিত অবস্থায় যেমন থাকে আর কি। ওপরে চুমকি ছিল, চুমকির পিঠের ওপর দাঁড়িয়েছিল শ্যামা। রক্ত মাখা হাত, মুখে রক্তের ছিটে, খিলখিলি আসছে আর দুপাশে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কি যেন বলছে একটা। কারা ছিল? এগে তা তো দেখতে পাইনি, তবে ছিল মনে হয়। শ্যামা এমন ভাবে কথা বলছিল যেন কেউ আছে। এই শ্যামা কেমন ছিল মেয়েটি? খুব ভালো মেয়ে, গোবিন্দটাই বরং বদ ছিল। খুব জ্বালিয়েছে মেয়েটাকে, খুবই। হ্যাঁ, মানে বিয়ে হওয়া স্টক, মারধর,
গালাগাল। মেয়েটার তো কেউ ছিল না না তিনকুলে, তাই আরো পেয়ে বসেছিল। আর ওই 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 চুমকি, ওই মেয়েও কম ছিল না। কিরকম? সংসারটা একেবারে খেয়ে নিল। অবশ্য তার একার দোষ দিয়ে লাভ নেই তো, ও চরিত্র কখনো ভালো ছিল না। একটা বিয়েও করেছিল কম বয়সে, সেটা টেকেনি। তারপরে 2-4 জনের সাথে ওই আর কি। হ্যাঁ, তবে কিভাবে যে গোবিন্দর সাথে ঝুলল, সংসারী লোক হয়ে সেও বলি হারি। এটা নিয়ে খুব অশান্তি হতো? খুব। শ্যামা বহু কাঁদা কাটা করেছে, হাতে পায়ে ধরেছে গোবিন্দর, শোনেনি। সে তো তখন মুজেছে, উল্টে মেরেছে শ্যামাকে, খুব পিটিয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে পঞ্চানন বাবু। আমি এবার উঠি। আমাকে শুধু আপনি একটু চুমকির বাড়িটা কোন দিকে বলে দিন। অন্ধকার, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভারী হাওয়া। ঝাঁঝালো গন্ধটা নাকে এলো, ঠিক যেমনটা পায়েল বলেছিল। ঘরটার দিকে এগিয়ে গেল তীর্থঙ্কর। মাসিমা, একটু বাইরে আসবেন। কে? ক্ষণক্ষণে গলায় উত্তর দিল চুমকির মা। আমি শহর থেকে আসছি, একবার বাইরে আসুন না। আমি কোনো কথা বলতে পারবো না, যাও তো বাচ্চা, এক ঝামেলি। মাসিমা, আমার ভীষণ দরকার, আমি কথা না বলে তো যেতে পারবো না। তাতে আমার টাকা পড়েছে, যাও তো। বেশ। আচ্ছা, পুজোটা কে করেছিল মাসিমা? আপনি নিজে না? এইটুকু বলেই চুপ করে গেল তীর্থঙ্কর। বৃদ্ধা বেরিয়ে এলো। কে তুমি? আমি তীর্থঙ্কর, ভেতরে বসে কথা বলি। প্রথম যেদিন গোবিন্দর বউ এলো, মেয়ের সাথে কথা কাটাকাটি কত। আমি বুঝিয়ে সুঝিয়ে চুপ করাই দুজনকে। বউটা বাড়ি যেতে বারবার বোঝাই মেয়েকে এসব না করতে। কারো সংসার জ্বালিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না, ঘর ভাঙা মহাপাপ। কত করে বোঝালাম, ভেবেছিলাম বুঝেছে। ও মা, কদিন বাদে দেখি আবার ওই বউ এসেছে। তখন মেয়ে ঘরে ছিল না, সবটা বললো বউ। ওর পরের সাথে নিয়মিত সম্পর্ক রেখে চলেছে এই মেয়ে। বারবার বারণ করতেও শোনেনি কেউ। গোবিন্দ বউটাকে মারধর করছে কিছু বললেই। তার ইচ্ছে মেয়েকে নিয়ে যখন তখন ঘরে দৌড় দেবে, সহ্য করতে হবে বউকে। এ কেউ পারে? এর চেয়ে মরণ ভালো না। বুঝলো মেয়ে আর শুধরাবে না। সেই কোন ছোটবেলা থেকে জ্বলছি ওকে নিয়ে। একবার পেয়ে করলো পালিয়ে, ভালো কথা, সংসার কর। তা না, চলে এলো, পেটে বাচ্চা এছিল। নষ্ট করবে মেয়ে। জামাই রাজি না, কেন রাজি হবে সে? নিজের সন্তান কেন সে মারতে চাইবে? কিন্তু ওই ডেমনি তো কিছুতেই বাচ্চা নেবে না। সে খসিয়েই ছাড়লো, পর বিদে দিল। তারপর ঢলানি শুরু হলো এখানে। রাজ্যির বকাটে ছোকরাদের সাথে ঢলানি, রাত দিন ফোনে বক বক। বদনাম রটে গেল, সব সহ্য করেছি। বাপ মরা একমাত্র মেয়ে, কিন্তু কাউর ঘর ভাঙবে মানতে পারিনি। আপনার ঠাকুর ঘর কোন দিকে মাসিমা? বৃদ্ধা এবার চমকে তাকালো। কেন? ঠাকুর ঘরে কি চাই? আমি যাকে তাকে ঢুকতে দিনে। ওকে নেই আমার সব। ওই ঠাকুর ঘরই এতগুলো অন্ন জুটিয়ে আসছে দুটো। আপনার কি ভট্টর হয় নাকি? না, ও সব আমার হয় না। তাহলে অন্ন জোটে কিভাবে? 5 গায়ের মানুষ আসে অমাবস্যে পূর্ণিমে। তাদের হাজার ঝামেলি নিয়ে কিছু টোটকা দিই, মায়ের ফুল দিই, জল পোড়া দিই, তেল পোড়া দিই, তাতে কাজ হয় লোকের। কোন মায়ের পুজো করেন? কালী। কত বছর করছেন? কেউ গুরু ছিল আপনার? 40 বছর হবে তাও।
গুরু ছিল তো বটেই, নয়তো শিখলেম কেমনি? মাসিমা, ছিন্নমস্তার পুজো করেছেন কখনো? কি জানতে চাও বলো তো, কে তুমি? আমি তন্ত্র নিয়ে সামান্য জ্ঞান রাখি, একটু চর্চা করি, পুজো পাঠ করি, আপনার মতোই সাহায্য করি মানুষকে। ঠিক যেভাবে শ্যামার সাহায্য করেছেন আপনি, সেভাবেই খানিকটা। কে বললো তোমাকে এসব? শ্যামা? না, তার সাথে আমার কথা হয়নি। আপনাকে যে করিয়েছে ধরুন, সেই বলেছে আমার। স্মিত হাসল তীর্থঙ্কর। এবার বৃদ্ধা কেঁদে ফেলল। তীর্থঙ্কর তাকে সময় দিল কিছুটা, শান্ত হতে বলল, ঠাকুর ঘরটা একবার দেখতে হবে মাসিমা। ঘর ছাড়িয়ে বেশ কয়েক পা হেঁটে পিছনের দিকে একটি ঘর, ঘুটঘুটে অন্ধকার, একটা জোনাকিও নেই সেখানে। বৃদ্ধা একটা দরজা খুলল, টিনের এক পাল্লার দরজা। ভিতরে ঢুকে বলল, মোম জ্বালতে হবে, দাঁড়াও। দেশলাই দিয়ে একটা বড় মোমবাতি জ্বালল বৃদ্ধা। মোমের হলদেটে আলোয় যা দেখল তীর্থঙ্কর, তাতে তার বুকটা ধড়াস করে উঠল। কি সর্বনাশ হয়েছিল এখানে! ও যা ভাবছিল তার চেয়ে অনেক বেশি। ছিন্নমস্তা যন্ত্র আমার কাছে ছিল, কালো একিক মালা জোগাড় করতে হয়েছিল। সে কিছুদিন সময় লেগেছিল হতে। তারপর সেদিন রাত্রি 9টার পরে চান করিয়ে নতুন হলুদ কাপড় পরতে দিস আমাকে। এই দক্ষিণের দিকে মুখ করে ওকে বসাই। একটা কাঠের তক্তা, তাতেও নতুন হলুদ কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার গরুর ছবি রাখলাম, তারপর সিঁদুর, চালের দানা, ফুল দিয়ে তাকে ডাকলাম মন প্রাণ দিয়ে। বললাম, দয়া করো, মেয়েটা বড় দুঃখী। তেলের প্রদীপ, ধূপ সব জেলে এই কালো মালা দিয়ে গুরু মন্ত্র জপ করতে লাগলুম। তার আগেই ওনার ছবির সামনে ওই যন্ত্র রেখেছিল, তাতে ভাত, ফুল, সিঁদুর দিয়ে পুজো করে নিলুম। তারপর বিটির সব সমস্যার কথা বলতে থাকলুম, আর বলতে থাকলুম এই ঝামেলি একেবারে নিকেশ করে দিতে। মন্ত্র বললুম, তারপর নিয়ম করে যতবার বলতে হয় বললুম। তারপর মাকে বললুম, মা, এই মেয়েটিরে উদ্ধার করো বিপদ থেকে, ওদের শাস্তি দাও। শ্যামাকে বাড়ি চলে যেতে বলি, তখন রাত্রি 2টো বেজে গেছে। আমার মেয়ে ঘরে নেই, গোবিন্দর ঘরে গিয়ে পড়ে আছে। শ্যামা পুতুলের মতো চলে গেল। সে তখন তার অন্য রূপ। মায়ের পূজা সম্পন্ন হয়েছে ততক্ষণই। শ্যামা গেল, পাশে পাশে ওরা দুজনও গেল। শ্যামার দুপাশে দুজন, ওরা হাত ধরি স্পষ্ট দেখলুম। আমি এক নাগারে এখানে বসি, মাকে ডাকি। তারপর শুনি নিকেশ হয়েছে দুটোই। মা ফেরায় না গো, মা ফেরায় না। কিন্তু এভাবে তো ছিন্নমস্তা পুজো হয় না মাসিমা। তান্ত্রিক যোগী বা সর্বত্যাগীরা বীরাচারী তান্ত্রিক মতে ওনার পুজো করে। ধ্যান মন্ত্র ছাড়া তো তার পুজো হয় না। তন্ত্রে তো বলাই আছে, ধ্যান বিনা দেবীর পুজো করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন ও স্বহস্তে সাধকের। জানি, সব জানি, কিন্তু আমার আর কোনো পথ ছিল না। একদিন হয় কি, শিব, জয়া, পার্বতী, মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়ে কামার্ত হয়ে পড়ে এবং কামের প্রভাবে তার গায়ের রং কৃষ্ণাভ হয়ে যায়। সঙ্গে ছিল তার 2 সঙ্গিনী ডাকিনী আর শাকিনী। এমন সময় দেবীর সঙ্গিনীরা হঠাৎ ক্ষুধার্ত হয়ে পড়েন। তারা দেবীর কাছে খাদ্যের জন্য অনুরোধ করেন, কিন্তু দেবী তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে বলেন। এদিকে ক্ষুধায় সঙ্গীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে। তখন সঙ্গীরা দেবীকে বলেন
যখন কোনো সন্তান ক্ষুধার্ত হয়ে পড়ে তখন মা তার সমস্ত কাজ ভুলে সন্তানকে খাদ্য পরিবেশন করেন। আপনিও তো মা, তাহলে আপনি আমাদের ক্ষুধা মেটাচ্ছেন না কেন? তখন দেবী খড়গের সাহায্যে নিজের মাথা কেটে ফেলেন আর সেই রক্তের ধারাকে 3 ভাগে বিভক্ত করেন। রক্তের 2 ধারা দেবী তার সঙ্গীদের দিকে প্রবাহিত করেন এবং তৃতীয় ধারা থেকে নিজের ক্ষুধা মেটান। এই ঘটনা থেকেই দেবীর এই রূপ ছিন্নমস্তা। দশমহাবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর দেবী বোধ হয় দেবী ছিন্নমস্তা। খেয়াল করলে দেখবি মানুষের করটি আর হাড়ের মালা পরেন, অথচ মুন্ডহীন দেবী ছিন্নমস্তা। দেবীর নগ্ন দেহে উপবীতের মতো পেঁচিয়ে আছে সাপ, তার স্তনদ্বয় পদ্ম ফুল আর পুঁতি মালা দিয়ে আবৃত। দেবীর পিছনে আকাশ ছেয়ে গিয়েছে বজ্র বিদ্যুতে, অথচ মুন্ড না থেকেও তিনি অমর ও যন্ত্রণামুক্ত। প্রেত সেবিতা ও রক্তপানকারিণী রূপে বর্ণনা করা হয় তাকে। তিনি নর রক্ত ও নর মাংসে সন্তুষ্ট হন। দেহ রোম মাংস ও যথাযথ মন্ত্রে তার পুজো করা হয়। এবার আসি আসল কথায়। দেবী ছিন্নমস্তা দাঁড়িয়ে আছেন পদ্মফুলের ওপর সঙ্গমরত সুদর্শন ও সুদর্শনা 2 নারী পুরুষের ওপর। তারা হলেন কাম এবং রতি। বুঝলি কিছু? তার মানে ওই লোকটা ঠিকই বলেছিল। পঞ্চানন একদম ঠিক দেখেছিল। এমনভাবে প্রথম কোপটা দিয়েছিল যে ওরা আর আলাদা হতে পারেনি। কিন্তু ও তো ছিন্ন ভিন্ন করে ফেলেছিল বডি দুটো, পাওয়াও গেছে আলাদাই। সেটা পরে ঘটেছে। ওদের মৃত্যুর পর ওই কাণ্ড ওরা ঘটিয়েছে। ওরা? শ্যামা তোকে বলেন 3 জন ছিল ওর সাথে। ঠিকই বলেছিল। কারা কারা 3 জন? তাদের তো শাস্তি হওয়া দরকার। হাসছো কেন? ভুলটা কি বললাম বলো? ওরে পাগলি, কাকে শাস্তি দিবি? দেবীর সহচরীদের শাস্তি দিবি? এত ক্ষমতা আমাদের? মানে ওরা 2 জন? ঠিক, ডাকিনী আর শাকিনী। আর একজন তাহলে কে? স্বয়ং দেবী, যিনি শ্যামার শরীরে প্রবেশ করে শাস্তিটা দিলেন। শ্যামার হয়তো কিছুই মনে নেই সেই সময়টার কথা। কি বলছো তীর্থঙ্করদা? এও সম্ভব? সব সম্ভব রে। 3 দুনিয়ার কতটুকু জানি আমরা। দশমহাবিদ্যা বড় কঠিন বস্তু। আর তাহলে আমি কেন ওই শব্দগন্ধ পেতাম? হতে পারে দেবী নিজেই তোকে ইঙ্গিত দিচ্ছিলেন, তাই তো ছুটে এলি আমার কাছে। কিন্তু চুমকির মা এটা কিভাবে পারলো? মা হয়ে উনি মা সত্তা সম্পূর্ণ ত্যাগ করতে পেরেছিলেন, যেটা অতি উচ্চ মার্গের সাধিকা ছাড়া সম্ভব নয়। উনি সেই সময় চুমকির করা পাপটুকুই শুধু দেখতে পেয়েছিলেন, মাতৃস্নেহ কাজ করেনি। আর গোবিন্দর বউ তাই। বেশ কয়েকদিন চুমকির মায়ের কাছে সে গিয়েছিল, গিয়ে কান্নাকাটি করত। চুমকি আর গোবিন্দ ওর সামনে ওরই ঘরে ঢুকে দরজা বন্ধ করত। তখনই যেত শ্যামা। ঠাকুর ঘরে বসে ওদের কথা হতো। শ্যামার অন্তর থেকে উঠে আসা কষ্ট দুঃখ দেবী মায়ের সাথে চুমকির মাও শুনেছিলেন। তিনিও তো মা। তবে আরো একটা বিষয় রয়েছে। কি হলো তো? সেটা আমি এখনই বলবো না। তুই যদি আরো কিছু জানতে পারিস আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কথা বলো। এত যে কঠিন কঠিন নিয়ম বললে, সবটা মেনেছিল বুড়ি? না, একলা বয়স্ক একটা মানুষের পক্ষে অতটা সম্ভব নয়। তাহলে আর কিছু না। এবার ওঠো। সেই জামুরিয়া, সেই গ্রাম, মাঝে কেবল 11টা দিন। আমি পায়েল ফের আপনাদের নিয়ে এসেছি জামুরিয়া গ্রাম, যেখানে মাত্র 11 দিন আগেই ঘটে গেছিল এক জোড়া ভয়াবহ হত্যাকাণ্ড। সেখানেই ঘটেছে আরো এক ভয়াবহ পৈশাচিক ঘটনা। মৃতা চুমকি পাত্রের মা বৃদ্ধা মহেশ্বরী পাত্র মারা গেছেন গতকাল রাত্রে। মারা গেছেন, কিন্তু স্বাভাবিক মৃত্যু এটাকে আমরা একেবারেই ধরছি না। গলাকাটা অবস্থায় ওনার দেহ পাওয়া গেছে আজ সকালে। তবে এটা হত্যা কিনা তদন্ত চলছে। বৃদ্ধার দেহের পাশেই পড়েছিল একটা রক্তমাখা খড়গ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, খড়গ। আরেকটা হাতে ওনারই কাটা মুন্ডু। হ্যাঁ, আমাদের মনে প্রশ্ন জাগছে যে এত বিভৎসতা কেন? কার শত্রুতা ছিল ওনার সাথে? আমরা জানি না, পুলিশ খতিয়ে দেখছে। আবার ফিরে আসছি আমরা নতুন আপডেট নিয়ে। আমি পায়েল, আমার ক্যামেরাম্যান উপর। ব্যাগে মোবাইলটা বাজছে, একটা আননোন নাম্বার। কেটে দিতে গিয়েও ধরলো পায়েল।
হ্যালো, শ্যামার কি খবর রে? সে ঠিক আছে? তীর্থঙ্কর দা, তুমি ফোন পেলে কোথায়? মানেটা কি? আমি আমার মায়ের ফোন থেকে ফোন করছি। ও, শ্যামার আবার কি খবর? সে ভেতরেই আছে। কিন্তু এটা কি হলো? মানে বুড়িকে কে মারলো? কেনই বা মারলো? কেউ মারেনি, উনি নিজেই মরেছেন। কি বলছো? ওভাবে নিজের গলা কেটে কেউ মরতে পারে? পারে, বলেছিলাম না উনি উচ্চ স্তরের সাধিকা। ওনার যিনি গুরু ছিলেন তিনিও নিশ্চয়ই অতি উচ্চমার্গের ছিলেন। কিন্তু কেন করলেন এটা উনি? মানে পাপবোধ, দুঃখ কি? ধুর, উনি নিজেকে অর্পণ করলেন দেবীর কাছে। ওনার সাথে দেবীর এমনটাই একটা লেনদেনের কথা হয়েছিল ধরে নে। মানে ওই যে সেদিন বলছিলি না সমস্ত নিয়ম মেনে পুজো করেছিলেন কিনা? করেননি বলেছিলাম তো। তবু দেবী তার চাহিদা পূরণ করেছিলেন, তার প্রার্থনা শুনেছিলেন। কিন্তু দেবী তার চাহিদা পূরণ করে দিয়ে বদলে নিজের ভোগ নিজে নিয়ে গেছেন। আর এটা হবে সেটা জানতেন চুমকির মা। জানতেন? হ্যাঁ, সবটাই জানতেন। হিন্দু ধর্মে বেশিরভাগ ক্ষেত্রে 11 দিনে অশৌচ পালন হয়, যদিও চুমকির ক্ষেত্রে 3 দিন হওয়ার কথা। কিন্তু যেহেতু ওর কোনো রকম অশৌচ হয়নি, বাড়িতে কেউ কিছু পালনও করেনি, তাই দেবী এই 11 দিনের অশৌচকাল পর ভোগ নিলেন। অশৌচের ভোগ তিনি কেন নেবেন? এপাশে পায়েল চুপ করে রইল, কি বলবে বুঝতে পারছে না। শ্যামা এখন জেলে। তার 3 মাস জেল হেফাজত হয়েছে আপাতত। মেয়েদের এই জেলটায় বেশ আলো বাতাস। জামুরিয়া ছাড়িয়ে গঞ্জ মতো একটা জায়গায় এই জেলখানা। জামুরিয়ায় মহিলা জেলখানা নেই, চারপাশের গাঁয়ের কয়েদিদের এখানেই রাখা হয়। ভিজিটিং আওয়ার্সেই দেখা করতে চেয়েছিল পায়েল, কিন্তু জামুরিয়া থেকে বেরোতেই বিকেল পেরিয়ে গেল। তাই অসময়ে এসেই সেই দীপঙ্করদার শরণাপন্ন হয়েই ম্যানেজ দিতে হলো। একটা সেলে আলাদাই রাখা হয়েছে শ্যামাকে, হয়তো বিভৎস কাণ্ড ঘটিয়েছে বলে। একজন লেডি কনস্টেবল পায়েলের সাথে আসছিল, তখন তাকে জিজ্ঞেস করছিল পায়েল, বাকিদের সাথে রাখা হয়নি ওকে? আগে হয়েছিল, কদিন পর সরিয়ে দেওয়া হয়েছে। কেন, কিছু করেছিল? আর বলবেন না, বাকি মেয়েরা বলে ওনাকে আজব কাণ্ড কারখানা করে। ভয় পাচ্ছিল সবাই, তাই আর কি। মাথার ব্যামো ট্যামো আছে বোধ হয়। আহা, তেমন হলে তো ডাক্তার দেখাতে হবে। দেখা যাক। বলতে বলতেই শ্যামার সেলের সামনে চলে এসেছিল ওরা। আচ্ছা, আপনি কথা বলুন, আমি ওদিকটায় আছি। চলে গেল লেডি কনস্টেবল। সন্ধে হয়ে গেছে, সেলটায় একটা বাল্ব জ্বলছে। শ্যামা বসে আছে, মেঝেতে একটা কম্বল পাতা, গায়ে একটা হলুদ শাড়ি, তার উপর হলুদ একটা চাদর। বেশ পরিপাটি লাগলো ওকে। আগের বারের মতো রুক্ষ এলোমেলো ভাবটা নেই। শাড়িটারিও বদলেছে বলে হয়তো আরো পরিপাটি লাগছে। তেল চুপচুপে কোঁকড়া চুল এলিয়ে বসে আছে শ্যামা। শ্যামা? শ্যামা তাকালো, তাকিয়ে এই মিষ্টি হাসলো, তারপর উঠে এগিয়ে এলো। কেমন আছো তুমি এখন? ভালো। তুমি? ভালো। সত্যি ভালো আছে বোধহয় মেয়েটা। মুখ চকচক করছে, যেন কালো কোষ্ঠী পাথরের মূর্তি। তেল সাবান নিয়মিত মাখছে হয়তো। খুশি হলো পায়েল। আহারে, কত দুঃখী মেয়েটা। তারপরেই চোখ গেল শ্যামার সিঁথিতে। টকটকে সিঁদুর, তার গুঁড়ো কিছু পড়েছে কপালে, হাতে শাখা পলা নোয়া। শ্যামা তার মানে বৈধব্য নেয়নি এখনো। কি দেখছ? বিধবা সাজিনি কেন? স্বামী থাকতে শাখা পলা সিঁদুর সব মুছে দেব? পায়েল বুঝল সত্যি মাথাটা গেছে মেয়েটার। ভালো আছে গো, চিন্তা করতে হবে না। একদম একদম ভালো আছে। সত্তর নিকেশ হয়েছে, সারা জীবন খুব চলিছে।
কে ভালো আছে? শ্যামা, শ্যামা গো শ্যামা। বলেই হেসে উঠল শ্যামা। আচমকাই করিডোরের আলোগুলো নিভে গেল, চারপাশটা অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং করে একটা হাঁক ডাক কানে এলো। হঠাৎ সেই গন্ধটা নাকে ঝাপটা মারল পায়েলের। কর্পূর, ধুনো আর অগরু মেশানো গন্ধ। সামনে মনে হলো ধোঁয়ার বলয় একটা। ও কি ভুল দেখছে? এসব কি? ছন ছন ছুন ছুন করে আওয়াজ হলো একটা, ঠিক যেন এক গাদা চুড়ি পরা হাত নাড়াচাড়া করলো কেউ। বুড়ি ওর জানের বদলে দুটো জিনিস চাইছিল, ওই দুটোর মরণ আর এই মেয়ে যেন ভালো থাকে। থাকবে লো, থাকবে, এই একদম ভালো থাকবে। তুমি এসো দেখি আবার। এতক্ষণে ফের আলো জ্বলে উঠেছে। জেনারেটর হোক বা কারেন্টই আসুক, পায়েল দেখল শ্যামা ফিরে যাচ্ছে। ঠিক তখনই শ্যামার পায়ের দিকে চোখ গেল ওর। শাড়িটা একটু উঁচু করে পরা, তাতে পায়ের গোছা অবধি দেখা যাচ্ছে। টকটকে লাল রঙের পা দুটো, আলতার লাল নয়, ঠিক যেন রক্তবর্ণ জবা। আজ গল্প পাঠে এবং অফিসের বক্সির চরিত্রে আমি তমাল, তীর্থঙ্করের ভূমিকায় এনামুল। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরজা, অন্বেষ, অমৃতা, বর্ণিশা, কৌশিক, নিহারেন্দু, সৌমিক, নীল, সৌরভ এবং প্রদীপ্তা। শব্দ ও আবহ নির্মাণে আমার সঙ্গে ছিল শ্রীজাত। শেষ হল শ্রীতমা সেনগুপ্তের কাহিনী রক্ত সাধনা। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।